ছাত্রছাত্রীরা, আজকে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের কাছে এলাম। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। অর্থাৎ এই ভ্যালেন্স বন্ড থিওরি এটা হচ্ছে সমযোজ্যতার আধুনিক ধারণা। খুব ইন্টারেস্টিং, মানে আমরা এতদিন যেটা করে এসেছিলাম সেটার থেকে একটা নতুন কনসেপ্ট আমরা কিন্তু আলোচনা করব। তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড বন্ড থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি। এটা কি? ভ্যালেন্স বন্ড থিওরি হচ্ছে বা এটাকে সংক্ষেপে বলে ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিবিটি। এটা হচ্ছে সমযোজ্যতার আধুনিক ধারণা। সেই সমযোজ্যতার আধুনিক ধারণাটা কিন্তু দেয় এই ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরিতে কি বলে? ভ্যালেন্স বন্ড থিওরিতে প্রথম 1 নম্বর বলছে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী যে আমরা তো এতদিন করেছিলাম যে সমযোজী বন্ধন কিভাবে সৃষ্টি হয়। সমযোজী বন্ধন সৃষ্টি হয় দুটো পরমাণুর শেয়ারিং অফ ইলেকট্রনের ফলে। যে দুটো পরমাণু তাদের বহিস্তম কক্ষের ইলেকট্রন জোড়কে বহিস্তম কক্ষে ইলেকট্রনকে শেয়ার করে একটা ইলেকট্রন জোড় তৈরি করে। সেই ইলেকট্রন জোড়ের উপর দুটো পরমাণুর অধিকার থাকে। এইভাবে সমযোজী বন্ধন গঠিত হয়। তো ভ্যালেন্স বন্ড থিওরির প্রথম কথা বলছে যে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী বলা হচ্ছে যে কোনো ওই রকমভাবে সৃষ্টি না হয় সমযোজী বন্ধন। কিরকমভাবে সৃষ্টি হয়? দুটো পরমাণুর অভিলেপনে, দুটো পরমাণুর যে কক্ষকগুলো আছে, কক্ষকগুলো কি? কক্ষকগুলো হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সম্পন্ন যে কক্ষক। আমি একটু দেখিয়ে দেবো। অযুগ্ম ইলেকট্রন সম্পন্ন কক্ষকে অভিলেপনের ফলে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। ভ্যালেন্স বন্ড থিওরির প্রথম কথা হচ্ছে দুটি পারমাণবিক কক্ষকের আমি অল্প কথায় লিখছি। দুটি পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে, পারমাণবিক কক্ষকের আমি সংক্ষেপে লিখলাম, পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। দেখাচ্ছে প্রত্যেকটা পার্ট আমি বুঝিয়ে দেবো। সমযোজী বন্ধন সৃষ্টি হয়, এটি প্রথম ভ্যালেন্স বন্ড থিওরির প্রথম। এবং এই পারমাণবিক কক্ষকগুলো কি হবে? পারমাণবিক কক্ষকগুলো হবে এক ইলেকট্রন সম্পন্ন, মানে অর্থাৎ পারমাণবিক কক্ষকগুলোতে অযুগ্ম ইলেকট্রন থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। তবেই কিন্তু তারা পরস্পর অভিলেপন করবে। কিরকম ভাবে অভিলেপন করবে? ধরো আমি হাইড্রোজেন, তো হাইড্রোজেনের যে অণুর কিভাবে ফর্মেশন হয়েছিল সে তো আমরা দেখেছি যে হাইড্রোজেন থেকে আমরা নর্মাল কনসেপ্ট অনুযায়ী কি জানি, এই হাইড্রোজেন হচ্ছে একটা করে বাইরের কক্ষে ইলেকট্রন থাকে এবং বাইরের কক্ষে ইলেকট্রনগুলো এরকমভাবে বন্ধনে অংশগ্রহণ করে এবং এটার উপর এটা অধিকার থাকে, এটার উপর এটা অধিকার থাকে। নর্মাল আমরা করেছিলাম, নর্মাল আমরা তত্ত্ব অনুযায়ী করেছিলাম। কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি কি বলছে? যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কি? 1s1। অর্থাৎ এক্ষেত্রে কি হবে? 1s যে কক্ষক, সেই কক্ষকে একটা ইলেকট্রন থাকবে। তাহলে দেখো এই একটা ইলেকট্রন, এখানে যে পারমাণবিক কক্ষক থাকবে সেটাতে কিন্তু অপূর্ণ মানে অযুগ্ম, মানে একটা কক্ষকে তো দুটো ইলেকট্রন থাকতে পারে। দুটো ইলেকট্রন থাকলে হবে না, একটা ইলেকট্রন থাকবে এবং সেই ইলেকট্রন সম্পন্ন কক্ষকগুলোই পারস্পরিক অভিলেপন করবে। আমি দেখাচ্ছি। এবার দেখো আরেকটা যে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন পরমাণু, যে আরেকটা হাইড্রোজেন পরমাণু, সেটারও তো 1s1 ইলেকট্রন বিন্যাস এবং কক্ষকটা কি? এটারও হচ্ছে 1s এর মধ্যে এরকম ইলেকট্রন বিন্যাস, 1s এর মধ্যে এরকম থাকবে। এবার ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী বলা হচ্ছে, ভ্যালেন্স বন্ড থিওরি এই যে 1s যে কক্ষক, 1s কক্ষকের আকৃতি কি? 1s কক্ষকের আকৃতি হচ্ছে গোলাকার। 1s কক্ষকের আকৃতি হচ্ছে গোলাকার। এই 1s কক্ষকের আকৃতি কি? এটারও হচ্ছে গোলাকার। এটা হচ্ছে গোলাকার, এটা হচ্ছে 1s এবং এটা হচ্ছে 1s অরবিটাল এবং এটা হচ্ছে 1s অরবিটাল কক্ষক। তো এই 1s অরবিটাল গুলো পারস্পরিক অভিলেপন হবে। অভিলেপন মানে কিরকম? এইরকম, আর এর সঙ্গে সঙ্গে এইরকম, এই পারস্পরিক অভিলেপন হচ্ছে। এর পারস্পরিক অভিলেপন দেখো, এখানে অভিলেপন হচ্ছে, এই অভিলেপন মানে ওভারল্যাপ। এই অভিলেপনের ফলে সমযোজী বন্ধনটা সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরির প্রথম তত্ত্ব, প্রথম যে পস্টুলেট, সেই পস্টুলেটে ভ্যালেন্স বন্ড থিওরির প্রথম কথাটা কিন্তু এটাই বলা আছে। দ্বিতীয়টা দেখো বলছে যে অর্ধপূর্ণ পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে যে দ্বিতীয় যেটা বলা হচ্ছে সেটা বলছে যে অর্ধপূর্ণ পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে যে শক্তি মুক্ত হয় তার দ্বারাই সৃষ্ট বন্ধনটি স্থায়িত্ব লাভ করে এবং কক্ষক অভিলেপন ক্ষেত্রের বিস্তার যত বেশি হয় উৎপন্ন সমযোজী বন্ধনের দৃঢ়তা ও স্থায়িত্ব তত বৃদ্ধি পায়। এখানে কি বলা হচ্ছে দেখো, দ্বিতীয় পয়েন্টটায় তোমরা বইটাও দেখবে, আমি বইয়ের পয়েন্টেই বলে দিচ্ছি, তাহলে
আমাকে লিখতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। যে অর্ধপূর্ণ পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে যে শক্তি মুক্ত হয়, তো দেখো এইখানে এইখানে 1s1 তো একটা ইলেকট্রন, তো এখানে অর্ধপূর্ণ, তো এই 1s এবং এই 1s এর অভিলেপনে হচ্ছে যখন, এই অভিলেপনের ফলে একটা শক্তি নির্গত হয়। অর্থাৎ এইটুকু তো নিশ্চিত, এই যে কক্ষকগুলো আছে এই কক্ষকের থেকে যখন অভিলেপন হচ্ছে তখন কিন্তু স্টেবিলিটি বাড়ছে। যখনই এনার্জি রিলিজ হবে তখন এটাই মনে করতে হবে যে সেখানে নিশ্চয়ই স্থায়িত্ব বেড়ে গেছে। তাহলে এটার যেহেতু এখানে যেহেতু এনার্জি রিলিজ হয়, এখানে যেহেতু শক্তি রিলিজ হয়, তাহলে নিশ্চয়ই এই 1s যখন অর্ধপূর্ণ আছে তখন অযুগ্ম অবস্থায় আছে, তখন এর যা শক্তি হবে যখন অভিলেপন হচ্ছে তখন শক্তিটা কিন্তু তার থেকে বেশি হবে। এবং এই যে শক্তিটা মুক্ত হয় এই শক্তি দ্বারাই এই বন্ধনটি স্থায়িত্ব লাভ করে, এটা একদম পরিষ্কার, তোমরা বইটাতে দেখবে। এবং কক্ষক অভিলেপন ক্ষেত্রের বিস্তার, এই কক্ষক অভিলেপন ক্ষেত্র যত ভালো হবে, যতটা এই কক্ষক অভিলেপন ক্ষেত্র যত ভালো হবে, যতটা বড় বিস্তৃত হবে, ততটাই কিন্তু সেই বন্ধনের সেই উৎপন্ন সমযোজী বন্ধনের দৃঢ়তা এবং স্থায়িত্ব তত বৃদ্ধি পাবে। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, অভিলেপনে অংশগ্রহণকারী পারমাণবিক কক্ষকগুলির অভিমুখী সৃষ্ট সমযোজী বন্ধনের অভিমুখ নির্দেশ করে। তো দেখো এখানে 1s এরকম ভাবে সৃষ্টি হয়েছে, তো এস এর তো কোনো নির্দিষ্ট, এস তো গোলাকার, এস যদি গোলাকার হয় তার কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না। কিন্তু এটা যদি পি কক্ষক হতো, তাহলে পি কক্ষক হলে কি হতো আমি দেখাবো পরে, আমি একটু পরে আসছি। এটা হচ্ছে পি কক্ষক, ডাম্বেলসের। তো আরেকটা পি কক্ষকের সঙ্গে যখন অভিলেপন হতো এরকম অভিলেপন হতে পারতো, এবং এই অভিলেপনটা একটা নির্দিষ্ট নিশ্চয়ই অভিমুখে হচ্ছে। এবং এস কক্ষকের ক্ষেত্রে অভিলেপন নির্দিষ্ট অভিমুখে হবে না, কারণ এস কক্ষকের কোনো নির্দিষ্ট কোনো দিক নেই, কারণ গোলকের একটা নির্দিষ্ট ওরকম কোনো দিক কিন্তু নেই। কিন্তু পি কক্ষকের নির্দিষ্ট কিন্তু দিক আছে, এবং সেই কথাটাই বলছে দেখো 3 নম্বর পয়েন্টটা, যে অভিলেপনে অংশগ্রহণকারী পারমাণবিক কক্ষকগুলির অভিমুখী সৃষ্ট সমযোজী বন্ধনের অভিমুখ নির্দেশ করে। তো এখানে দেখো এখানে এই পি কক্ষক আর এই পি কক্ষক যে অভিলেপনের যে অভিমুখ, এটা ওই অভিলেপনের যে অভিমুখটাই হচ্ছে সৃষ্ট যে সমযোজী বন্ধন সৃষ্টি হয়েছে, সমযোজী বন্ধনের অভিমুখটা নির্দেশ করছে। ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বর পয়েন্ট, মৌলের পরমাণুর যোজ্যতা কক্ষে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে ভূমিস্তর বা উদ্দীপ্ত অবস্থায় মৌলটির যোজ্যতা ঠিক তত হয়। তাই মৌলের এখানে যে হাইড্রোজেন পরমাণু করলাম, এই হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তর ইলেকট্রন বিন্যাস কত? 1s1। এটা হচ্ছে 1s কক্ষকে একটা ইলেকট্রন আছে। এবার দেখো সেই চতুর্থ পয়েন্ট এটাই বলেছে যে পরমাণুর যোজ্যতা কক্ষে, এই যোজ্যতা কক্ষে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে ততই হচ্ছে সেইগুলোই হচ্ছে সেই পরমাণুর যোজ্যতা হিসেবে বিবেচনা হবে। তো এখানে হাইড্রোজেন যোজ্যতা কত? 1। এমন তুমি যদি নাইট্রোজেনের ক্ষেত্রে কি করো? নাইট্রোজেনের ক্ষেত্রে বাইরের একদম লাস্টে কি থাকে? 2s2 2p3। তাহলে 2p3 মানে কি? এখানে 2p3 1 2 3, এইটা 2p3, এই যোজ্যতাটাকে আমি ধরবো। তাহলে এখানে নাইট্রোজেন যোজ্যতা কত? নাইট্রোজেন যোজ্যতা কিন্তু এখানে আমি করছি 3। নাইট্রোজেন যোজ্যতা 3, কারণ এখান থেকে 8 থেকে তুমি 5 বিয়োগ দাও, 8 থেকে 5 বিয়োগ দিলে কত হচ্ছে? 3 হচ্ছে। তো নাইট্রোজেন যোজ্যতা হচ্ছে 3। অর্থাৎ এই কক্ষকে যতগুলো অপূর্ণ বলতে অযুগ্ম ইলেকট্রন থাকবে, বাইরের কক্ষের কোনো একটা পরমাণুর বাইরের কক্ষের যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটাই কিন্তু তার যোজ্যতা হিসেবে ট্রিট হবে। তো সেই পয়েন্টটা এখানে বলেছে যে 4 নম্বর পয়েন্টটা, মৌলের পরমাণুর যোজ্যতা কক্ষে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে ভূমিস্তর বা উদ্দীপ্ত অবস্থায় মৌলটির যোজ্যতাও ঠিক তত হবে। তো উদ্দীপ্ত অবস্থায় যখন আসবে তখনও আমরা দেখাবো, এরপর উদ্দীপ্ত অবস্থায় যোজ্যতা আমি এর আগেও দেখিয়েছিলাম যে কার্বনের ক্ষেত্রে যখন কার্বন যখন উদ্দীপ্ত অবস্থায় আসছে তখন কিন্তু যোজ্যতাটা অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটা কিন্তু 4 হয়ে যাচ্ছে। এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম যখন পরিবর্তনশীল যোজ্যতা যখন আলোচনা করি তখন কিন্তু দেখিয়েছিলাম, এরপরেও দেখাবো, সংকরায়ন যখন আমি তখনও দেখাবো। তো সেক্ষেত্রে কার্বনের সাধারণ অবস্থায় অযুগ্ম ইলেকট্রন ভূমিস্তরে অযুগ্ম ইলেকট্রন কটা? 2টো। এর আগে দেখিয়েছিলাম, তোমরা খাতায় যদি নোট করে থাকো দেখবে। কিন্তু যখন উত্তেজিত অবস্থায় আছে তখন কিন্তু অযুগ্ম ইলেকট্রন হয়ে যাচ্ছে 4টে। অর্থাৎ তখন কার্বনের যোজ্যতা হয়ে যাচ্ছে 4। এরপরেও আমি দেখাবো। সুতরাং 4 নম্বর পয়েন্টটা বুঝতে পারলে যে ভূমিস্তরে বা উদ্দীপ্ত অবস্থায় কোনো পরমাণুর যোজ্যতা কক্ষে যে কটা অপূর্ণ ইলেকট্রন থাকে সেটাই তার যোজ্যতা। ক্লিয়ার? 5 নম্বর পয়েন্টটা, সমযোজী বন্ধন গঠিত হওয়ার আগে যেমন সমযোজী বন্ধন
সৃষ্টিতে অংশগ্রহণকারী প্রত্যেকটি অযুগ্ম ইলেকট্রন সংশ্লিষ্ট পরমাণুর নিজস্ব অধিকারে থাকে, সমযোজী বন্ধন গঠিত হওয়ার পরেও সৃষ্ট বন্ধন জোটটির উপর সমযোজী পরমাণু দুটির নিজ নিজ অধিকার অনেকাংশেই বজায় থাকে। এইটা বলছে 5 নম্বর পয়েন্ট। এখানে কি বলা হচ্ছে, দেখো সমযোজী বন্ধন সৃষ্টি হওয়ার আগে হাইড্রোজেনটা আমি কি করেছিলাম, হাইড্রোজেন একটা ইলেকট্রন ছিল, এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন ছিল। তো এইটাতে যখন আমরা নর্মাল ওয়েতে বন্ধন করেছিলাম, সেখানে কি হবে, নর্মাল ওয়েতে বন্ধন করেছিলাম তখন এইরকম বন্ধন কিন্তু হয়েছিল নর্মাল ওয়েতে। তখন দেখো এই হাইড্রোজেনটারও এই ইলেকট্রন জোটটা অধিকার আছে, এই হাইড্রোজেনটারও এই ইলেকট্রন জোটটা অধিকার আছে। তো এইখানেও বলা হচ্ছে, এইখানে এই অভিলেপন যখন হচ্ছে, এইখানে তো দুটো ইলেকট্রন কিন্তু আছে, এই দুটো ইলেকট্রনের উপর এই যে হাইড্রোজেন যে পরমাণুর যে কক্ষকটা, এই যেখানে যে হাইড্রোজেন পরমাণুর এইটাতে হাইড্রোজেন পরমাণুর কক্ষক, কক্ষক মানে এখানে হাইড্রোজেন পরমাণুটাও তো বর্তমান, তো হাইড্রোজেন পরমাণুর এই হাইড্রোজেন পরমাণুর অর্থাৎ এখানে হাইড্রোজেন পরমাণুর আর এখানে হাইড্রোজেন পরমাণুর এই কিন্তু এই হাইড্রোজেন পরমাণুটার এইখানে অভিলেপন হলেও এইখানে যে ইলেকট্রন জোটটা আছে, সেই ইলেকট্রন জোটটা উপর এই হাইড্রোজেনটারও অধিকার আছে, এই হাইড্রোজেনটারও অধিকার আছে। যেখানে তোমার এই এই অভিলেপনটা হচ্ছে, সেখানেই কিন্তু ইলেকট্রন জোড় আছে বলে কল্পনা করা হয়, এবং ইলেকট্রন জোড়ের উপর এইটার অধিকার থাকবে, এইটার অধিকার থাকবে। সেই জন্যই বলা হচ্ছে 5 নম্বর পয়েন্টটা, যে সমযোজী বন্ধন গঠিত হওয়ার আগে যেমন সমযোজী বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণকারী প্রত্যেকটা অযুগ্ম ইলেকট্রন সংশ্লিষ্ট পরমাণুর নিজস্ব অধিকারে থাকে, হাইড্রোজেনের নিজস্ব অধিকারে আছে, এই হাইড্রোজেন নিজস্ব অধিকারে আছে, তেমনি সমযোজী বন্ধন গঠিত হওয়ার পরেও সৃষ্ট বন্ধন জোটটির উপর সংযোজী পরমাণু দুটির নিজ নিজ অধিকার অনেকাংশেই বজায় থাকে। অনেকাংশেই কিন্তু এখানে এই সমযোজী বন্ধন যখন ইলেকট্রন জোড় এখানে এই যখন এই অভিলেপনটা হচ্ছে, অভিলেপনের মধ্যে ইলেকট্রনটা আছে বলে ভাবা হয়, এবং এইটার উপর অধিকারটা কিন্তু বিস্তৃত থাকে। আর 6 নম্বর পয়েন্টটা কি বলেছে দেখো, যে সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন কক্ষকগুলি ছাড়া সংশ্লিষ্ট পরমাণুর দুটির অন্য ইলেকট্রন কক্ষকগুলি তাদের স্বকীয়তা বজায় রাখে। এই যেমন এখানে যেমন ধরো পিএক্স কক্ষকটা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করেছে, কিন্তু এর পরেও তো পিএক্স এর তো আরো কিছু আছে, পিওয়াই আছে, পিজেড আছে। তো পিওয়াই পিজেড এরকম যেটা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে, যেখানে অভিলেপন ঘটছে তাদের মধ্যে তো অভিলেপন হচ্ছে, কিন্তু বাদ বাকি যে কক্ষকগুলো আছে সেই কক্ষকগুলোর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখানে পিএক্স পিজেড এর কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। এটাই হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির কথা। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, খালি এক্ষেত্রে এইগুলো সব কনসেপ্ট বাড়াবার জন্য একটা কথা মনে রাখতে হবে, যে প্রথম যে পস্টুলেটসটা, যে দুটি পারমাণবিক কক্ষক মানে কিরকম পারমাণবিক কক্ষক, অপূর্ণ 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 মানে সেখানে একটা করে ইলেকট্রন থাকবে, অপূর্ণ বা একটা করে ইলেকট্রন থাকবে, সেখানে অযুগ্ম কথাটাও বলা যাবে, অপূর্ণ বা একটা করে ইলেকট্রন থাকবে, সে একটা করে ইলেকট্রন থাকবে। তাহলে অযুগ্ম বলতে আরো কিছু অন্য কিছু বোঝা যাচ্ছে, তাহলে তুমি একটা কথা ব্যবহার করো, দুটি অপূর্ণ পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। আমরা এতদিন করছিলাম দুটো পরমাণুর এই শেয়ারিং করে করছিলাম, এখন যেটা নতুন তত্ত্ব অনুযায়ী কি বলছে, যে দুটো পরমাণু পারস্পরিক যে অভিলেপন, পারস্পরিক দুটো পরমাণুর যে কক্ষক, যে অপূর্ণ যে কক্ষক, সেই কক্ষকের অভিলেপন হচ্ছে, এই অভিলেপনের ফলে কিন্তু সমযোজী বন্ধন সৃষ্টি হচ্ছে। এটাই কিন্তু বলা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির প্রথম কথা। এবার দেখো এই ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা একটু দেখিয়ে দিই, ভ্যালেন্স বন্ড থিওরিতে অনুযায়ী কিরকম এরকম অভিলেপনটা কিরকম হতে পারে, তো সেরকম আমরা দেখাবো। তার আগে দেখো যোজ্যতা বন্ধন তত্ত্বের সাহায্যে H2 অণু উৎপত্তির ব্যাখ্যা। তো আমরা H2 এই ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে H2 অণুর উৎপত্তির ব্যাখ্যা আমরা আলোচনা করব, H2 অণুর উৎপত্তির ব্যাখ্যা আলোচনা করব। এইটাও কিছু পড়ে না, জাস্ট কনসেপ্টের জন্য এটা করা, অনেকে পড়ায় না, তো আমি তোমাদের সব টপিকই কভার করছি। H2 অণুর উৎপত্তির ব্যাখ্যা ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে ব্যাখ্যা করব। ধরো আমাদের কাছে H2 অণুর মধ্যে একটা যে এই H আর এই H, দুটো H পরমাণুর তো সমন্বয়ে H2 অণু তৈরি হয়েছে। তো এই H এর এই নিউক্লিয়াসটাকে আমি ধরছি Na, আর এই H এর ইলেকট্রনটাকে ধরছি আমি Ea, কারণ এখানে নিউক্লিয়াসও আছে, ইলেকট্রনও আছে, ইলেকট্রন হচ্ছে একটা, তাহলে Na আর Ea। আর এই যে H পরমাণু, এর নিউক্লিয়াসটাকে ধরছি আমি Nb, আর এর ইলেকট্রনটাকে ধরছি আমি Eb। ক্লিয়ার? এবার দেখো এই দুটো হাইড্রোজেন পরমাণুর যে নিউক্লিয়াস আর ইলেকট্রন, এদিকেও নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে
আকর্ষণ এবং বিকর্ষণ বল কাজ করে। তো কিরকম আকর্ষণ বল কাজ করে দেখো, যদি আকর্ষণ বল আমি যদি ধরি আকর্ষণ বল, তো আকর্ষণ বল কার মধ্যে কাজ করবে, দেখো এখানে এনএ মানে এই, এটা হচ্ছে নিউক্লিয়াসের সঙ্গে এখানে কিন্তু আমরা ইলেকট্রন বি, মানে এখানে বি পরমাণুর যে ইলেকট্রন তার সঙ্গে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করবে। আর এক্ষেত্রে আমরা কি করবো দেখো, এক্ষেত্রে নিজের যে ইলেকট্রন সেই ইলেকট্রনের সঙ্গেও কিন্তু একটা আকর্ষণ বল কাজ করবে, নিজের ইলেকট্রনের সঙ্গে আকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, দেখো আচ্ছা এইটা আমি একটু ডট ডট করে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। তাহলে কারণ এইটা তো এই আকর্ষণ বলটা তো ডাইরেক্ট নয়, কিন্তু এনএ আর ইয়ে অর্থাৎ এখানে এখানে এনএ মানে কি যে এই যে এইচ পরমাণুটাকে আমি এ ধরেছি, এইচ পরমাণুর যে নিউক্লিয়াসের মানটাকে এনএ ধরেছি, আর এখানে ইলেকট্রনের মানটাকে এ ধরেছি। তো নিজেদের মধ্যে তো তাদের মধ্যে আকর্ষণ বল আছে। তাহলে এখানে যে বি পরমাণুর যে ইলেকট্রন আছে, বি পরমাণু, বি হাইড্রোজেন পরমাণু, মানে এই এইচটার যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের সঙ্গে এই এন এর একটা আকর্ষণ বল থাকবে, কারণ এন এর চার্জ হচ্ছে পজিটিভ আর ই বি এর চার্জ হচ্ছে পজিটিভ। তেমনি এখানে যদি আমি এন বি বলি, এন বি অর্থাৎ এই হাইড্রোজেন পরমাণুটার যদি আমি নিউক্লিয়াসকে ধরি, এই নিউক্লিয়াসের সঙ্গে এ ডাইরেক্ট সংযোগ থাকবে আকর্ষণ বল, আর এ ওই ডট ডট করে একটা আকর্ষণ বল কিন্তু এর সঙ্গে যুক্ত থাকবে। তাহলে এইটা হচ্ছে কিন্তু এই আকর্ষণ বল, কিন্তু এদের মধ্যে কটা আকর্ষণ বল কাজ করছে, এটা দেখো একটা, দুটো, তিনটে, চারটি আকর্ষণ বল কিন্তু কাজ করছে, চারটি আকর্ষণ বল কাজ করে। আর বিকর্ষণ বল যদি আমি বিকর্ষণ বল ধরি, তাহলে বিকর্ষণ বল কিরকম কাজ করছে দেখো, বিকর্ষণ বলও কিরকম হচ্ছে, আমি যদি এরকম বিকর্ষণ বল আমি এটাকে ধরি, তো এন এ আর এদিকে আমি রাখছি এন বি, এন বি, আর এখানে রাখছি আমি ইলেকট্রন এ আর এখানে রাখছি ইলেকট্রন বি। দেখো বিকর্ষণ বল কার মধ্যে কাজ করছে, এইখানে দেখো এই এন এ এই এন বির মধ্যে বিকর্ষণ বল কাজ করছে, এন এ এন বির মধ্যে বিকর্ষণ বল কাজ করছে, কারণ এটা দুটোই হচ্ছে পজিটিভ চার্জ, এন এ এন বির মধ্যে বিকর্ষণ বল কাজ করছে। আর দেখো এখানে ইএ এবং ইবি এর মধ্যে বিকর্ষণ বল কাজ করছে। নিশ্চয়ই বুঝতে পারছো যে বিকর্ষণ বলগুলো হচ্ছে, আচ্ছা আরেকটা বিকর্ষণ বল কাজ করে ইএ ইবির মধ্যে কাজ করছে এবং এন এ এন বির মধ্যে কাজ করছে। এবং আকর্ষণ বলগুলো ওই দুটো এইচ পরমাণুকে পরস্পর কাছে আনার চেষ্টা করে, আর বিকর্ষণ বলগুলো পরমাণু দুটোকে দূরে সরাবার কিন্তু চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আকর্ষণ বল আর বিকর্ষণ বল পরস্পর বিপরীত দিকে কাজ করছে, যে আকর্ষণ বলগুলো পরস্পরকে কাছে আনার চেষ্টা করে আর বিকর্ষণ বল পরস্পরকে কিন্তু দূরে সরাবার চেষ্টা করে। ঠিক আছে, আর এবার দেখো, এবার আমরা কিন্তু যদিও নতুন আকর্ষণ ও বিকর্ষণ বল একই, যদিও আকর্ষণ এবং বিকর্ষণ বলের সংখ্যাটা একই, এখানে সংখ্যাটা একই পাচ্ছি নতুন আকর্ষণ এবং বিকর্ষণ বলে। আচ্ছা এনএ এবং ইএ এবং এটা কি এনবি এবং ইবি, এনবি এবং ইবির মধ্যে আকর্ষণ বল। আচ্ছা এবার আচ্ছা সংখ্যাটা আমরা একই পাচ্ছি মানে কি দেখো, এক্ষেত্রে যে বিকর্ষণ, এক্ষেত্রে যেটা বিকর্ষণ হচ্ছে, বিকর্ষণ হচ্ছে কটা, এই বিকর্ষণ হচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু এই দিকটা বিকর্ষণ হচ্ছে, এইটা বিকর্ষণ হচ্ছে, এবং এই বিকর্ষণটাকে আমরা কিন্তু সংখ্যাটা আমরা কিন্তু এক্ষেত্রে আমরা সংখ্যাটাকে আমরা দুটো হিসাবে কাউন্ট করছি। এখানে বিকর্ষণ বলটা কটা হচ্ছে, এইটার মধ্যে বিকর্ষণ হচ্ছে, এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা। আর আকর্ষণ বল কি হচ্ছে, আকর্ষণ বলটাকেও আমরা কিন্তু এইরকম ভাবে এনে আর এইটা একটা ধরছি, আর এইটা একটা ধরছি, এবং সুতরাং আকর্ষণ বল এবং বিকর্ষণ বল দুটোই কিন্তু দুটো করে। কিন্তু এক্ষেত্রে পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে এক্ষেত্রে দুটি আকর্ষণ বল হবে, আর এক্ষেত্রে দুটি বিকর্ষণ বল। আচ্ছা দুটি আকর্ষণ বল এবং দুটি বিকর্ষণ বল কাজ করছে, দুটি আকর্ষণ বল এবং দুটি বিকর্ষণ বল কাজ করছে। আচ্ছা আর দুটি বিকর্ষণ বল কাজ করছে। তো দুটি আকর্ষণ বল বলে মানে বুঝতে পারছো যে এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এটাকে দুটো আমি একসঙ্গে ধরছি, আর এইদিকে এইটার সঙ্গে এই দুটো আকর্ষণ বল কিন্তু কাজ করছে, আর দুটি বিকর্ষণ বল কাজ করছে। কিন্তু দুটি আকর্ষণ বল এবং দুটি বিকর্ষণ বল কাজ করলেও আকর্ষণ বলের পরিমাণটা বিকর্ষণ বলের থেকে বেশি হয়, ফলে কি হয়, এই দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর কাছে চেষ্টা করে
এবং কাছে আসলে কি হয়, এবং কাছে আসলে তারা কিন্তু কাছে আসে, যত কাছে আসে তত কিন্তু তাদের শক্তিটা কিন্তু আস্তে আস্তে করে তাদের শক্তিটা কিন্তু আস্তে আস্তে করে হ্রাস পায়, এবং এনার্জিটা হ্রাস পায় বলে তাদের স্টেবিলিটি কিন্তু বাড়ে। ঠিক আছে, এবার দেখো আমি এখানে তোমাদের বইটা অনুযায়ী পড়ে দিচ্ছি। যদিও নতুন আকর্ষণ ও বিকর্ষণ বলের সংখ্যা একই, পরীক্ষায় জানা গেছে যে নতুন আকর্ষণ বলের পরিমাণ নতুন বিকর্ষণ বলের মানের থেকে বেশি। আকর্ষণ বলের পরিমাণটা বিকর্ষণ বলের মানের থেকে বেশি। ফলে পরমাণু দুটি একে অপরের নিকটবর্তী হতে থাকে ও তাদের স্মৃতিশক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে। পরমাণুগুলো একে অপরের নিকটবর্তী হতে থাকে, নিকটবর্তী হতে থাকে, তাহলে স্মৃতিশক্তি যে শক্তির এনার্জি ক্রমশ হ্রাস পেতে থাকে। এনার্জি হ্রাস পেতে থাকে মানে কি, স্টেবিলিটি বাড়তে থাকে। এনার্জি আর স্টেবিলিটি পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্ক আমি আগেই বলেছি। একটি সময় আসে যখন আকর্ষণ এবং বিকর্ষণ সমান হয়ে যায়। একটা সময় আসবে যখন এই দুটো আকর্ষণ বল আর দুটো বিকর্ষণ বল সমান হয়ে যাবে, এবং সমান হয়ে যাবে, এবং সমান হয়ে যায়। তারপরে কি বলছে দেখো, বিকর্ষণ বল সমান হয়ে যায় এবং একটা সমান, এবং সিস্টেমের শক্তি সর্বনিম্ন হয়। একটা সিস্টেমের শক্তি যখন সর্বনিম্ন তখন হচ্ছে স্টেবিলিটি সব থেকে বেশি, এবং এই অবস্থায় বলা হয় দুটি এইচ পরমাণু পরস্পর বন্ধন সৃষ্টি করে স্থিতিশীল H2 অণু গঠন করেছে। এবং স্থিতিশীল H2 অণু যখন গঠন করেছে তখন ওই দুটো হাইড্রোজেন পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের দূরত্ব কত হবে? নিউক্লিয়াসের দূরত্ব হবে 74 পিকোমিটার। ওটাই কিন্তু হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। এবার যদি মনে রাখতে হবে হাইড্রোজেন পরমাণুর বন্ধন দৈর্ঘ্য, সমযোজী অণুর বন্ধন দৈর্ঘ্য, হাইড্রোজেন পরমাণুর যে সমযোজী অণুর যে বন্ধন দৈর্ঘ্য সেটা হচ্ছে 74 পিকোমিটার। এবার দেখো এই দূরত্বকে হাইড্রোজেন পরমাণুর বন্ধন দৈর্ঘ্য বলা হয়। মনে রাখতে হবে 74 পিকোমিটার অপেক্ষা কম দূরত্বে, 74 পিকোমিটার তো স্টেবিলিটি সব থেকে বেশি, স্থায়িত্ব সব থেকে বেশি, আর এনার্জি সব থেকে কম। স্থায়িত্ব সব থেকে বেশি, এনার্জি সব থেকে কম। 74 পিকোমিটার দূরত্বে দুটি হাইড্রোজেন পরমাণুর যে নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব, সমযোজী ব্যাসার্ধ যেটা, সেটা হচ্ছে 74 পিকোমিটারই। এনার্জি যদি থাকে তাহলে এনার্জি সব থেকে কম হয়। এনার্জি সব থেকে কম মানে স্টেবিলিটি সব থেকে বেশি হয়। এবার যদি 74 পিকোমিটার অপেক্ষা কম দূরত্ব হয়, 74 পিকোমিটার অপেক্ষা কম দূরত্বে এইচ পরমাণুটা কিন্তু আসতে পারে না, কারণ তখন বিকর্ষণ বল বৃদ্ধি পায় এবং ফলে সিস্টেমটি স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। শক্তি এনার্জি তখন যদি 74 পিকোমিটার যদি কম দূরত্বে আসার চেষ্টা করে তখন কিন্তু বিকর্ষণ বলটা বৃদ্ধি পায়। বিকর্ষণ বল যদি বৃদ্ধি পায় তাহলে তার স্মৃতিশক্তি হ্রাস পাবে, আর স্মৃতিশক্তি যদি হ্রাস পায় তাহলে কিন্তু এনার্জি হ্রাস পাচ্ছে, তাহলে স্টেবিলিটি কী হবে, এনার্জি স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, তখন কম দূরত্বে বিকর্ষণ বল বৃদ্ধি পায়, ফলে সিস্টেমের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আর স্মৃতিশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে, শক্তি এনার্জি বৃদ্ধি পাচ্ছে মানে কি স্টেবিলিটি কমবে, তাহলে স্টেবিলিটিতে তো রাখার চেষ্টা করবে। স্টেবিলিটি দুটো হাইড্রোজেন পরমাণু যখন পরস্পর 74 পিকোমিটার দূরে থাকবে তখনই কিন্তু স্টেবিলিটি আসবে, এবং তার কমে কিন্তু আসতে পারবে না। একেই আমরা করব সমযোজী বন্ধন দৈর্ঘ্য, হাইড্রোজেন পরমাণুর বন্ড লেন্থ। তো এইভাবেই কিন্তু হাইড্রোজেন পরমাণুর সৃষ্টি হয়েছে। তো এইটাই হচ্ছে ভ্যালেন্স বন্ড দ্বারা। নিশ্চয়ই বুঝতে পারলে আকর্ষণ বল এবং বিকর্ষণ বল এই দুটো একই হলেও প্রথম অবস্থা আকর্ষণ বল বিকর্ষণ বলের থেকে বেশি থাকে যতক্ষণ না 74 পিকোমিটার, যতক্ষণ না এদের এনার্জি সব থেকে কম হচ্ছে। আর তার এনার্জি যদি সব থেকে কম হয় তাহলে স্টেবিলিটি সব থেকে বেশি হবে, এবং সেই কম এনার্জি দূরত্বটাকে আমরা বলবো বন্ড লেন্থ। বন্ড লেন্থটা কত? 74 পিকোমিটার। ক্লিয়ার হবে নিশ্চয়ই। জাস্ট এটা কনসেপ্টটা এবার তোমরা বইতে পড়বে তাহলেই হবে। এবার দেখো এই ভ্যালেন্স বন্ড থিওরির প্রধান কথা আমরা কি বলেছিলাম? প্রধান কথা বলেছিলাম যে পারমাণবিক কক্ষকে অভিলেপনের ফলে পারমাণবিক কক্ষের যে অভিলেপনের ফলে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। এই অভিলেপন দু রকমের হতে পারে। অভিলেপন দু রকমের হতে পারে মানে কি দেখো, একটা হচ্ছে এই রকম অভিলেপন, পরস্পর অভিলেপন হতে পারে, এটাকে বলবো হেড অন ওভারল্যাপ। এই হেড অন ওভারল্যাপ হতে পারে, আবার কি হতে পারে, আবার এই রকম ভাবেও কিন্তু অভিলেপন হতে পারে, এই রকম অভিলেপন হতে পারে। এটা হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ। একটা হচ্ছে হেড অন ওভারল্যাপ হতে পারে, আর একটা হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ হতে পারে। যে অভিলেপন দু রকমের হতে পারে। এখন দেখো হেড অন ওভারল্যাপ কার কার মধ্যে হতে পারে, কোন কোন কক্ষকের মধ্যে হতে পারে। হেড অন ওভারল্যাপ আমি দেখাচ্ছি যে হেড অন ওভারল্যাপ অর্থাৎ হেড অন ওভারল্যাপ, এই হেড অন ওভারল্যাপ কার কার কোন কোন কক্ষকের মধ্যে হতে পারে। একটা হতে পারে এস কক্ষকের মধ্যে হেড অন ওভারল্যাপ হতে পারে। হেড অন মানে পরস্পর মুখোমুখি এরকম হেড অন ওভারল্যাপ হতে পারে, পরস্পর মুখোমুখি। তো এস কক্ষকের মধ্যে কিরকম হতে পারে দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেটা হাইড্রোজেনের ওয়ান এস কক্ষকে একটা ইলেকট্রন থাকে, সেই ওয়ান এস দেখালাম। আর কি, আর এটা হচ্ছে ওয়ান এস হাইড্রোজেনের। আর এরকম কি হতে পারে, আর এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন পরমাণুর ওয়ান এস।
তো এরা পরস্পর যখন অভিলেপিত হবে দুটি হাইড্রোজেন বন্ধন, তখন কি হবে, এটা হাইড্রোজেন পরমাণুর 1s, এটাও হাইড্রোজেন পরমাণুর 1s, এরা পরস্পর অভিলেপিত হতে পারে এবং অভিলেপিত হলে এরা কিন্তু মুখোমুখি, এদের কিন্তু মুখোমুখি কিন্তু এদের ওভারল্যাপটা কিন্তু হচ্ছে, মুখোমুখি ওভারল্যাপ কিন্তু এদের মধ্যে হচ্ছে এবং হাইড্রোজেন অণুর সৃষ্টি হচ্ছে। একে আমরা বলবো এস এস ওভারল্যাপ। এবং এইখানে যখন মুখোমুখি যখন বন্ধন সৃষ্টি হবে তখন একটা বন্ধন সৃষ্টি হবে, সেই বন্ধনটাকে আমরা বলবো সিগমা বন্ড। সেই আমরা ভেসপার তত্ত্ব করেছিলাম, সিগমা বন্ড রিপ্রেজেন্ট ওয়ান সিঙ্গেল বন্ড। তো মুখোমুখি যখন হেড অন যখন ওভারল্যাপ হবে তখন কিন্তু সিগমা বন্ডের সৃষ্টি হবে। তো এটাতে কি হবে, সিগমা বন্ডের সৃষ্টি হবে। সুতরাং এখানে এইচ, সিঙ্গেল বন্ড এইচ, এটার মানে কি, একটা সিঙ্গেল বন্ড মানে সেখানে কিন্তু মুখোমুখি ওভারল্যাপ হয়েছে, মুখোমুখি মানে হেড অন ওভারল্যাপ হয়েছে এবং হেড অন ওভারল্যাপ এই হাইড্রোজেনের মধ্যে হেড অন হয়েছে এবং এই বন্ধনটা কিন্তু তখন, এই বন্ধন তখন হচ্ছে সিগমা বন্ধন। এবং সিগমা বন্ধনের শক্তি যখন এই সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে, যখন পাই বন্ধন সৃষ্টি হবে, সেই পাই বন্ধনের থেকে নিশ্চয়ই বেশি হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, যখন মুখোমুখি ওভারল্যাপ হচ্ছে শক্তির নিশ্চয়ই বেশি, এই শক্তিটা নিশ্চয়ই বেশি, কারণ তোমাদের এখান থেকে পুরো একদম জোরে আছে, ধরে আছে। আর সাইড ওয়াইজ ওভারল্যাপ হলে কি আছে, জাস্ট জুড়ে আছে। তাহলে মুখোমুখি ওভারল্যাপের শক্তিটা নিশ্চয়ই বেশি হবে। সুতরাং এক্ষেত্রে আমাদের কিন্তু একটা যখন সিঙ্গেল বন্ড থাকবে তখন কিন্তু আমরা কিন্তু সেটাকে আমরা সিগমা বন্ড বলে কাউন্ট করব। ঠিক আছে, তাহলে হেড অন ওভারল্যাপ তিন রকমের হতে পারে। প্রথম হচ্ছে এসএস, এবং এদের কোনো এসএস ওভারল্যাপ হলে কোনো দিক নির্দেশক ধর্ম থাকে না, কারণ এখানে তো একটা স্ফিয়ার, একটা গোলক, গোলকের আবার দিক নির্দেশক ধর্ম কিছু থাকে না। তো গোলকের এটা কিন্তু দিক নির্দেশক বিহীন। ঠিক আছে, এরপর দেখো আরেকটা ওভারল্যাপ হতে পারে, সেটা কি, সেটা হতে পারে এসএস ওভারল্যাপ হতে পারে, আরেকটা হেড অন ওভারল্যাপ হতে পারে এস এবং পি, এই কক্ষকের কিন্তু, এই কক্ষকের মধ্যেও কিন্তু ওভারল্যাপ হতে পারে, এস এবং পি কক্ষকের মধ্যে হেড অন ওভারল্যাপ কিরকম হতে পারে। দেখো এইখানে এস আর এইখানে এখানে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এসপি কক্ষকের মধ্যে যখন অভিলেপন আমরা করব তখন যেটা আমরা করব দেখো সেটা হচ্ছে আচ্ছা, এসপি কক্ষকের মধ্যে যখন অভিলেপন করব সেটার একটা উদাহরণ নিই, সেটা হচ্ছে এইচএফ একটা উদাহরণ নিই, এইচএফ। তো এইচএফ এর অণুর একটা উদাহরণ নিই। এইচএফ অণুটা কিভাবে সৃষ্টি হচ্ছে, দেখো এইচের তো বাইরের পক্ষে 1s1, নিশ্চয়ই 1s1 এটা আছে। আর এফ এর কি আছে, এফ এর ইলেকট্রনে কি আছে, দেখো এফ এর ইলেকট্রন আছে, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p5 যদি হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস কিরকম, সেটা হচ্ছে এইরকম 1 2 3, এটা 1 2 3 4 5, এটা হচ্ছে 4 5। তাহলে দেখো এই যে একটা কক্ষক, এখানে পি কক্ষকটা খালি আছে, সেটাকে আমি পিএক্স ধরছি, এটা পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড, তুমি যা কিছু ধরতে পারো, পিএক্স এর বদলে পিওয়াই ধরতে পারো, যেটা অপূর্ণ কক্ষক। তাহলে অপূর্ণ কক্ষক, তাহলে এটা অভিলেপনে লিখতে হবে। সেই অপূর্ণ পিএক্স কক্ষকের আকৃতি কিরকম, আকার হচ্ছে ডাম্বেল শেপ, এটা হচ্ছে পিএক্স এর আকার, এটা হচ্ছে পিএক্স এর আকার, এটা হচ্ছে 1s, আর এইটা হচ্ছে এটা হচ্ছে কি 2px 1s এবং 2px, এটা হচ্ছে এই 1s টাকার, এটা হচ্ছে হাইড্রোজেনের, আর এই 2px টাকার এটা হচ্ছে ফ্লুরিনের। ঠিক আছে, এবার দেখো এই যে এস আর পি এর মধ্যে কি ওভারল্যাপ হবে, এটা হচ্ছে হেড অন ওভারল্যাপ, পরস্পর মুখোমুখি একটা ওভারল্যাপ হবে। দেখো এই মুখোমুখি ওভারল্যাপটা কিরকম হবে, আমি নিচে দেখাচ্ছি। তো এই হচ্ছে এস, আর পিটা কিরকম ভাবে আসবে, এই পিটা এরকম ভাবে আসবে, এই দেখো ওভারল্যাপ হচ্ছে, এই দেখো অভিলেপন ক্ষেত্র, এই অভিলেপন বিস্তার হচ্ছে। এবং যেহেতু এখানে এস এর কোনো দিক নির্দেশক ধর্ম নেই, কিন্তু পি এর তো একটা দিক নির্দেশক ধর্ম আছে, সুতরাং এখানে যে এসপি ওভারল্যাপ সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট দিক নির্দেশক ধর্ম আছে বলেই এখানে কিন্তু ধরতে হবে। ক্লিয়ার, এটা হচ্ছে পিপি, এটা হচ্ছে এসপি ওভারল্যাপ। এসপি ওভারল্যাপের ফলে কি সৃষ্টি হচ্ছে, এসপি ওভারল্যাপের ফলেও কিন্তু এখানে সমযোজী এক বন্ধন সৃষ্টি হচ্ছে এবং সেই বন্ধনটা কি সিগমা বন্ধন। যখনই হেড অন ওভারল্যাপ হবে তখন কিন্তু সিগমা বন্ডের সৃষ্টি হবে এবং সেটাকে আমরা কিভাবে প্রকাশ করবো, সেটাকে দেখো এইচ সিঙ্গেল বন্ড এফ, একটা যদি বন্ধন থাকে সেটা অবশ্যই সিগমা বন্ড হিসেবে ট্রিট হবে। ঠিক আছে, এটা গেল এসপি দ্বিতীয়, এটা গেল এসপি ওভারল্যাপ। হেড অন ওভারল্যাপের আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে পিপি ওভারল্যাপ। পিপি, দেখো পিপি ওভারল্যাপও হতে পারে, পিপি ওভারল্যাপও হতে পারে, পিপি ওভারল্যাপও কিন্তু হতে পারে। তো পিপি ওভারল্যাপ হতে পারে, তার একটা উদাহরণ দিই। পিপি ওভারল্যাপ ধরো ফ্লোরিন, এই ফ্লোরিন এই অণুটার মধ্যে পিপি ওভারল্যাপ আছে, কারণ এখানে ফ্লোরিন আর ফ্লোরিন এটা তৈরি হচ্ছে। তো ফ্লোরিনের বাইরের কক্ষে কটা, ফ্লোরিনের বাইরের কক্ষে আমি একটু আগেই দেখালাম
যে পিএক্স কক্ষকটা খালি থাকে। তো একটা ফ্লোরিনের পিএক্সটা এইরকম হচ্ছে, একটা ফ্লোরিনের পিএক্স, এটা হচ্ছে ফ্লোরিনের 2px কক্ষক। তো আরেকটা ফ্লোরিনের 2px কক্ষকটা কিরকম, এইরকম থাকবে 2px, এবং এটাও ফ্লোরিনের কক্ষক। দুটো ফ্লোরিনের দুটো কক্ষক, এবং এরা পরস্পর কিন্তু হেড অন ওভারল্যাপ অর্থাৎ মুখোমুখি কিন্তু সংঘর্ষ করতে পারবে। ওভারল্যাপটা কিন্তু মুখোমুখি হতে পারবে। কিরকম হতে পারবে দেখো, মুখোমুখি ওভারল্যাপ কিরকম হতে পারে, এইরকম হতে পারে মুখোমুখি ওভারল্যাপ হতে পারে এইরকম। তো মুখোমুখি ওভারল্যাপ হলেই এখানে কোন ধরনের বন্ধন সৃষ্টি হবে, এখানে কিন্তু সিগমা বন্ধন সৃষ্টি হবে। সিগমা বন্ডকে কিন্তু আমরা এরকম ভাবে প্রকাশ করি, এবং এক্ষেত্রে এফ সিঙ্গেল বন্ড এফ এইভাবে প্রকাশ করি। এফ সিঙ্গেল বন্ড এবং সিঙ্গেল বন্ড থাকলে সেটা কিন্তু সিগমা বন্ড হবে। তাহলে দেখো এই তিন ধরনের আমরা হেড অন ওভারল্যাপ পাই। হেড অন ওভারল্যাপে কোন বন্ধন সৃষ্টি হয়, হেড অন ওভারল্যাপে সিগমা বন্ডের সৃষ্টি হয়। সিগমা বন্ধন কিন্তু খুব শক্তিশালী বন্ধন, কারণ এটা হেড অন ওভারল্যাপের বলে সৃষ্টি হয়েছে। আরও কিছু হেড অন ওভারল্যাপ হয় সংকর কক্ষক, যখন ধারণাটা আসবে পরের এপিসোডে আমরা সংকরায়ন করব, এই সংকর কক্ষক এবং বিশুদ্ধ কক্ষকের মধ্যে ওভারল্যাপ হয়। সেটা আমরা পরের সংকর কক্ষকটা আর পরের এপিসোডে করার পরে এই জায়গাটা আমরা করব। কিন্তু মূলত দেখবে হেড অন ওভারল্যাপ তিন রকম। একটা হচ্ছে এস ওভারল্যাপ। এস ওভারল্যাপের কোনো দিক নির্দেশক ধর্ম থাকে না, কারণ এস কক্ষক হচ্ছে গোলাকার। এসপি ওভারল্যাপের দিক নির্দেশক ধর্ম আছে, কারণ এস এর দিক নির্দেশক ধর্ম না থাকলেও পি এর দিক নির্দেশক ধর্ম আছে। আর একটা হচ্ছে পিপি ওভারল্যাপ। তো দুটো পি কক্ষকেরই নির্দিষ্ট দিক নির্দেশক ধর্ম আছে, নির্দিষ্ট দিকে বিন্যস্ত আছে। সুতরাং পিপি কক্ষকেরও পিপি যে ওভারল্যাপ, সেই পিপি ওভারল্যাপের ফলে যে বন্ধন সৃষ্টি হয়, সেই বন্ধনের দিক নির্দেশক ধর্ম আছে বলেই ধরতে হবে। এবং সবসময় মনে রাখবে যে সিগমা বন্ধন হচ্ছে খুব শক্তিশালী একটা বন্ধন, এবং সিগমা বন্ধন নিয়ে এখানে অনেকগুলো কথা বলা আছে। এবং দেখো এই যে আমরা যে তিনটে বন্ধন করলাম, এই তিনটে বন্ধনের মধ্যে কার শক্তি সব থেকে বেশি হবে, এসএস, এসপি না পিপি? কোন কক্ষক যখন অভিলেপনের শক্তি বেশি হবে, নিশ্চয়ই এই কক্ষক, যখন এটা দুটোরই দিক নির্দেশক ধর্ম আছে, তার সেই কক্ষকের অভিলেপন যখন হবে, তখন অভিলেপন ক্ষেত্রের বিস্তারটা কিন্তু সব থেকে বেশি হবে। সেই জন্যে এখানে কি হবে, যে পিপি যে অভিলেপনটা, পিপি সিগমা বন্ধন, এইটা পিপি সিগমা বন্ধনের যে অভিলেপন, পিপি কক্ষকের যে অভিলেপন, এটা সব থেকে বেশি। তারপরে কি হবে, তারপরে হবে এসপি অভিলেপন, আর তারপরে হবে এস অভিলেপন। কারণ অভিলেপন এই মাত্রাটা নির্ভর করে, অভিলেপন মাত্রাটা নির্ভর করে কতটা অভিলেপন ঘটছে। এবং দেখো এই ক্ষেত্রে অভিলেপনটা কিন্তু সব থেকে বেশি হবে, এসপিতে অতটা হবে না, আর এসএসে কিন্তু অতটা অভিলেপন হবে না। সুতরাং পিপি যদি বন্ধন গঠিত হয়, তাহলে কিন্তু অভিলেপনটা সব থেকে ভালো হবে। এগুলো অভিলেপন হবে, মানে হেড অন ওভারল্যাপ হবে, কিন্তু শক্তিটা কিন্তু পিপি বন্ধনেরই সব থেকে বেশি থাকবে। তো এখানে দেখো সিগমা বন্ধন নিয়ে কয়েকটা কথা আছে, আমি বলে দিচ্ছি। যে দুটি পরমাণুর মধ্যে একাধিক সিগমা বন্ধন গঠন সম্ভব নয়। যে দুটি পরমাণুর মধ্যে একটাই সিঙ্গেল বন্ড থাকবে, সিগমা বন্ড মানে সিঙ্গেল বন্ড। যে দুটি পরমাণুর মধ্যে একটার বেশি একাধিক সিঙ্গেল বন্ড কিন্তু থাকা সম্ভব নয়, সিঙ্গেল বন্ড থাকা সম্ভব নয়। যে সিগমা বন্ধন কিন্তু একটাই গঠন হবে, সিগমা বন্ধন সবসময় একটাই থাকবে। তুমি যদি ডবল বন্ড যদি হয়, সিগমা বন্ড কিন্তু একটা থাকবে, দ্বিতীয়টা হবে পাই বন্ধন, আমি দেখাচ্ছি একটু পরে। আর মুখোমুখি অভিলেপনের মাধ্যমে গঠিত হয় বলে অভিলেপন ক্ষেত্রের বিস্তার বেশি। মুখোমুখি আমি এটা বলেছি, তাই সিগমা বন্ধনের শক্তি বেশি হয়, এবং সিগমা বন্ধনের শক্তি বেশি হয়, এই কথাগুলো তোমরা একটু মনে রাখবে। আর দুটি পরমাণুর মধ্যে শুধুমাত্র সিগমা বন্ধন গঠিত হলে ওই পরমাণু দুটোর একটিকে ঘিরে অপরটির মুক্ত ঘূর্ণন সম্ভব। ধরো এটাতে সিগমা বন্ধন আছে, এটা সিগমা বন্ধনটাও শক্তিশালী। তো সিগমা বন্ধনকে ঘিরে একটিকে যদি আমি স্থির রাখি, আমি কিন্তু এই দিকে কিন্তু ঘোরাতে পারবো, বা দুটো কিন্তু ঘুরতে পারবে, অর্থাৎ রোটেশন কিন্তু সম্ভব, রোটেশন কিন্তু এখানে অসুবিধা কিছু হবে না। এটাই বলেছে, মুক্ত ঘূর্ণন ওই পরমাণু দুটোর একটাকে স্থির রেখে অন্যটাকে কিন্তু আমি ঘোরাতে পারি। এটাই মুখোমুখি, এটা ঘোরাতে পারি একটিকে স্থির রেখে, এটা সম্ভব। আচ্ছা, আর সিগমা বন্ধন দু রকমের, সিগমা বন্ধন সমযোজী সিগমা বন্ধন হতে পারে, আর অসমযোজী ক্ষেত্রেও যে বন্ধনটা গঠিত হয়, সেই অসমযোজী ক্ষেত্রেও বন্ধনটাকে কিন্তু আমরা সিগমা বন্ধন রূপে ট্রিট করব। ঠিক আছে, এবার দেখো, এবার আরো কিছু সিগমা বন্ধনের ধর্ম আছে, সেটা তোমরা দেখবে, কিন্তু মনে রাখবে সিগমা বন্ধন সম্বন্ধে এই দুটো কথা মনে রাখবে। সিগমা বন্ধন হচ্ছে খুব শক্তিশালী একটা বন্ধন, এবং সিগমা বন্ধন হেড অন ওভারল্যাপ অর্থাৎ মুখোমুখি ওভারল্যাপের ফলে সৃষ্টি হয়।
এবং হেড অন ওভারল্যাপের ফলে সৃষ্টি হয় বলে অভিলেপন ক্ষেত্রের বিস্তার খুব বেশি হয়, এবং অভিলেপন ক্ষেত্রের বিস্তার খুব বেশি হয় বলে এরা কিন্তু এদের শক্তিটা কিন্তু খুব বেশি হয়। এবং একটা পরমাণু দ্বারা সৃষ্ট অণুতে একটার বেশি সিগমা বন্ড থাকতে পারে না। তাহলে এইটাই হচ্ছে হেড অন ওভারল্যাপ। তো আরেকটা ওভারল্যাপও হয়, সেটা হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ। সাইড ওয়াইজ ওভারল্যাপে আমরা কিন্তু পাই বন্ধন পাবো। তো প্যারালাল সাইড ওয়াইজ ওভারল্যাপ, তো সাইড ওয়াইজ ওভারল্যাপ আমরা যেটা বলেছিলাম এটা হচ্ছে হেড অন, আর এইটা হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ। তো আমরা যেটা করবো দেখো, সাইড ওয়াইজ ওভারল্যাপের শক্তি, একটা কথা মনে রাখতে হবে যে সাইড ওয়াইজ যখন ওভারল্যাপ হবে, সাইড ওয়াইজ ওভারল্যাপ কিন্তু একটা মানে সাইড ওয়াইজ ওভারল্যাপে কোন বন্ধনের সৃষ্টি হবে? পাই বন্ধনের সৃষ্টি হবে। এই পাই বন্ধনের সৃষ্টি হবে পাই বন্ধন, এবং পাই বন্ধন একা একা কিন্তু সৃষ্টি হতে পারে না, তার আগে কোথাও একটা সিগমা বন্ধন সৃষ্টি হয়ে গেছে, যাওয়ার পরে পাই বন্ধনের সৃষ্টি হয়। মানে সিগমা বন্ধন সৃষ্টি হওয়ার পরে কিন্তু পাই বন্ধনের সৃষ্টি হয়। এবং কিভাবে সৃষ্টি হয় আমি একটা দেখাচ্ছি। দেখো, অক্সিজেন O2 যদি আমি বন্ধন করি তাহলে কি হবে? দেখো, অক্সিজেন ইলেকট্রন বিন্যাসটা কিরকম? 1:2:2p4। 2p4 মানে কি? 2p4 মানে দেখো এইরকম আছে, একটা, দুটো, তিনটে, চারটে। কটা অযুগ্ম ইলেকট্রন আছে? দুটো কক্ষের অযুগ্ম ইলেকট্রন আছে। দুটো কক্ষকে আমি এখানে আঁকছি, দেখো এখানে এইটা px আঁকছি, আর এই দিকটা আমি py আঁকতেই পারি। এটা হচ্ছে px, এই দিকটা আমি px বলছি, আর এইটা হচ্ছে, এই উপরটা হচ্ছে py, এটা হচ্ছে py বলছি। তো আরেকটা অক্সিজেন পরমাণু আছে, সেটারও এটা থাকবে, সেটারও এইরকম থাকবে। সেটা কি হবে? দেখো, সেটারও এরকম হচ্ছে, এটা একটা হচ্ছে px, আর এই দিকটা হচ্ছে py। এটা হচ্ছে px এবং এইটা হচ্ছে py, এটা হচ্ছে py। py, এইটার নিচের দিকটাও py, কারণ py দুটো লোব, এই দুটো লোব বলে, এটা তো তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো। এবার দেখো, এরা যখন পরস্পর যখন কাছে আসবে, তখন তো অক্সিজেন দুটো পরমাণু যখন পাশাপাশি হবে, তখন অক্সিজেন অণুর সৃষ্টি হবে। তো অণুটা কীভাবে সৃষ্টি হবে? তো দেখো, এরকমভাবে যেটা সৃষ্টি হচ্ছে, দেখো খুব ভালো করে, এই যে পিএক্স কক্ষকটা আছে, এই পিএক্স, আর এখানে যে পিএক্স কক্ষকটা আছে, পিএক্স এর কক্ষে আমাদের কিন্তু একটা হেড অন ওভারল্যাপ করলো। হেড অন ওভারল্যাপ মানে কি? সিগমা বন্ধন সৃষ্টি হলো। আর যেটা যেটা এই পি ওয়াই যে কক্ষকটা আছে, আর এরও যে পি ওয়াই যে কক্ষকটা আছে, সেই পি ওয়াই কক্ষক কিন্তু পি ওয়াই কক্ষকের মধ্যে কি সিগমা বন্ধন, সরাসরি সিগমা বন্ধন হওয়া সম্ভব হবে না, কিন্তু ত্রিমাত্রিক দেশে এটা কিন্তু এই পি ওয়াই আর এই পি ওয়াই এদের মধ্যে কিন্তু একটা বন্ধন তৈরি হবে। এটা কিন্তু সাইড ওয়াইজ ওভারল্যাপ। দেখো, সাইড ওয়াইজ ওভারল্যাপ বলেছি, এটা সাইড ওয়াইজ ওভারল্যাপ সৃষ্টি হবে। এবং এই সাইড ওয়াইজ ওভারল্যাপ আমি দুটো, মানে দুদিকে দেখালাম মানে একটাই বন্ধন। এই সাইড ওয়াইজ ওভারল্যাপের ফলে এখানে কোন বন্ধন সৃষ্টি হচ্ছে? পাই বন্ধন সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এখানে সিগমা বন্ধন সৃষ্টি হচ্ছে এবং এখানে পাই বন্ধন সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সিগমা বন্ধন যখন সৃষ্টি হয় তখন কিন্তু মুখোমুখি, একদম মুখোমুখি, আর পাই বন্ধন সৃষ্টি তখন সাইড ওয়াইজ ওভারল্যাপ। অর্থাৎ এখানে সিগমা বন্ধন যখন সৃষ্টি হচ্ছে, একটু মজা করেই বলছি, সিগমা বন্ধন সৃষ্টি হচ্ছে তখন একটা সরাসরি একটা মানে লিপ্ত হচ্ছে, সরাসরি মানে যদি আমি কোনো একটা বলি, সরাসরি কিসিংয়ে লিপ্ত হচ্ছে। আর এখানে হচ্ছে ফ্লাইং কিস, মানে এটা তো মানে জড়ো এখানে তো কাছাকাছি আসতে পারছে না, এটা ফ্লাইং কিস মাধ্যমে লিপ্ত হচ্ছে। তো এটা হচ্ছে মুখোমুখি মানে একটা সরাসরি কিসে লিপ্ত হচ্ছে, আর এটা হচ্ছে ফ্লাইং কিসের মাধ্যমে লিপ্ত হচ্ছে। তাহলে সিগমা আর পাই দুটো বন্ধনের সৃষ্টি হচ্ছে। এবং এক্ষেত্রে কি হবে? এই অক্সিজেন আর দুটো অক্সিজেনের মধ্যে কিরকমভাবে দেখাবো? দেখো, একটা সিগমা বন্ধন সৃষ্টি হয়ে গেল, আর একটা নিচে যেটা দেখো সেটা হচ্ছে পাই বন্ধন। এতক্ষণ পরে নিশ্চয়ই ভেসপার তত্ত্বে সেই সিগমা বন্ধন পাই বন্ধনের ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। একটা বন্ধন, এটা হচ্ছে সিগমা আর এটা হচ্ছে পাই। এবং এটা নিশ্চয়ই বুঝতে পারছো, সিগমা আর পাইয়ের মধ্যে কে শক্তিশালী? সিগমাটা মুখোমুখি সংঘর্ষ, মুখোমুখি হেড অন ওভারল্যাপ। তো হেড অন ওভারল্যাপ যেহেতু হচ্ছে, সিগমাটা শক্তিশালী। আর পাই বন্ধনটা কি? পাই বন্ধনটা কিন্তু ততটা শক্তিশালী নয়। পাই বন্ধন কিন্তু সহজে ভেঙে যায়। পাই বন্ধন সহজে ভেঙে যায় বলে এর কিন্তু রিঅ্যাক্টিভিটি কিন্তু বেশি হয়। পাই বন্ধন খুব সহজেই কিন্তু ভেঙে যায়। সিগমা বন্ধন শক্তিশালী বলে সিগমা বন্ধন কিন্তু সহজে ভাঙতে চায় না। তো এটাই হচ্ছে পাই বন্ধন সৃষ্টির কারণ। তো পাই বন্ধন তোমরা করবে, পাই বন্ধন সৃষ্টি। এবার তোমাদের এখানে দেখো, যদি নাইট্রোজেনের মধ্যে করি, নাইট্রোজেনের মধ্যে কি হতে পারে? নাইট্রোজেনের মধ্যে এরকম হতে পারে, আমি দেখাচ্ছি। নাইট্রোজেনের মধ্যে দেখো, এইটা আমি এখানে যদি এটা আঁকাই থাকে, আমি আঁকা থাকলে সুবিধা হবে। এটা আঁকা মনে করো আছে, তো এটা হচ্ছে
এবার নাইট্রোজেনের মধ্যে কি হয়, নাইট্রোজেন অণুর সৃষ্টি কিভাবে হবে দেখো। নাইট্রোজেন অণুর সৃষ্টি হবে, নাইট্রোজেনের বাইরের কক্ষে কটা আছে দেখো, নাইট্রোজেন একদম বাইরে অপূর্ণ ইলেকট্রন কটা আছে, কক্ষক 3টে, এটাতে ইলেকট্রন বিন্যাস করেছো, অর্থাৎ এখানে একটা পিজেডও থাকবে, এইটারও একটা পিজেডও থাকবে, ঠিক আছে। এবার দেখো এরা যখন অভিলেপন হবে তখন এটা পিএক্স অভিলেপন হচ্ছে, এখানে সিগমা বন্ধন সৃষ্টি হচ্ছে, সিগমা। আর এইখানে এই যে এই যে পিজেড, এটা পিজেডও থাকছে, এই দেখো এই পিজেড আর এই পিজেড এর মধ্যে একটা ফ্লাইং কিস হচ্ছে, মানে এখানে পাই বন্ধন সৃষ্টি হচ্ছে। আর এইদিকে এইটা পিওয়াই আর পিওয়াই, এই পিওয়াই এর মধ্যে একটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে, এবং এখানে ফ্লাইং কিস এবং এখানেও পাই বন্ধন সৃষ্টি হচ্ছে। নিচের দিকেও তাই হচ্ছে, নিচের দিকে কিন্তু একই, যেহেতু একই লোবটা, একই কক্ষকের লোবটা নিচের দিকে আছে, নিচের দিকেও একই হবে। তাহলে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে দুটো নাইট্রোজেন পরমাণু যখন যুক্ত হচ্ছে তখন একটা সিগমা বন্ড, ঠিক আছে, একটা সিগমা বন্ডের মুখোমুখি, আর দুটো পাই বন্ড, দেখো দুটো পাই বন্ড, অর্থাৎ নাইট্রোজেনের মধ্যে কি বন্ধন আছে, ট্রিপল বন্ড। তাহলে এর মধ্যে কিন্তু একটা সিগমা আর দুটো পাই। তাহলে একদম পরিষ্কার, যখন সিঙ্গেল বন্ড সৃষ্টি হবে এই সিঙ্গেল বন্ডটা কিন্তু অবশ্যই সিগমা বন্ড হবে। আর যদি ডবল বন্ড সৃষ্টি হয় একটা সিগমা একটা পাই। আর যদি অক্সিজেনের ক্ষেত্রে যেটা হলো, আর সিঙ্গেল বন্ড দ্বারা সৃষ্টি হলো ফ্লুরিনের ক্ষেত্রে যেটা হয়েছিল, ফ্লুরিনের ক্ষেত্রে বা হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা হয়েছিল, বা এইচএফ এর ক্ষেত্রে যেটা হয়েছিল, সেটা হচ্ছে সিগমা বন্ধন সৃষ্টি হয়েছিল। আর ডবল বন্ড যখন সৃষ্টি হবে একটা সিগমা একটা পাই, অক্সিজেনের ক্ষেত্রে হয়েছে। আর ট্রিপল বন্ড যখন সৃষ্টি হবে একটা সিগমা দুটো পাই। সেই জন্যই যখন আমরা ভেসপার তত্ত্ব করছিলাম তখন বহু বন্ধন নিয়ে আমরা আলোচনা করলেও আমরা কিন্তু সিগমা বন্ডকে প্রাধান্য দিয়েছিলাম, এবং সিগমা বন্ড একটার বেশি কিন্তু হতে পারে না। এইভাবেই আমাদের করতে হবে। আর এইখানে দেখো, এখানে কার্বনের তোমাদের অভিলেপন বলেছে, কার্বনের মানে ওই পাই বন্ধন সৃষ্টির ক্ষেত্রে কার্বনের অভিলেপন বলেছে, কার্বনের অভিলেপনটাও সাইড ওয়াইজ ওভারল্যাপ এখানে বুঝিয়েছে কার্বনের মাধ্যমে। তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে কার্বনের ক্ষেত্রে ধরো কার্বনের কি আছে, কার্বনের ধরো বাইরের কক্ষে তো এটা হচ্ছে কার্বনের বাইরের কক্ষে 1s2, কার্বনের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p2 মানে কি পি এর বাইরের কক্ষে দুটো আছে, দুটো অপূর্ণ ইলেকট্রন, মানে দুটো পি কক্ষক, একটা হচ্ছে এইরকম পি কক্ষক যেটা আছে সেটাকে আমি পি ওয়াই বলছি বা পি জেড বলছি, যাই বলো না কেন কোনো অসুবিধা নেই, পি ওয়াই বা পি জেড যাই বলতে পারো। তো এখানে পিএক্সটা দেখানোর জন্য খালি পাই বন্ধন দেখানোর জন্য চেষ্টা করছি। তো এইটা হচ্ছে কার্বন, আরেকটা যদি কার্বন পরমাণু আছে সেই কার্বন পরমাণুর পিওয়াইটা কিরকম থাকবে, এইরকম থাকবে, এবং এর মধ্যে অভিলেপন হবে। এই যে দেখো এটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে, এই সাইড ওয়াইজ যেহেতু ওভারল্যাপ হচ্ছে এই বন্ধনটা হচ্ছে পাই বন্ধন, সেটাই কিন্তু তোমাদের এখানে প্রকাশ করা হয়েছে, এটা পি জেড দ্বারা প্রকাশ করা হয়েছে, পি জেড। তো আমি তো আরো ভালো করে বুঝিয়ে দিলাম যে অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়েও বুঝিয়ে দিতে পারলাম। তাহলে একদম নিশ্চিত এখানে পাই বন্ধন সম্বন্ধে আরো কয়েকটা কথা বলা আছে। দুটি পি কক্ষকের পাশাপাশি অভিলেপনে পাই বন্ধন গঠিত হয়। এখানে কিন্তু এস কক্ষকের কখনোই পাই বন্ধন গঠিত হবে না। এস কক্ষের পাই বন্ধন সাইড ওয়াইজ ওভারল্যাপ হবে নাকি, এস কক্ষের সাইড ওয়াইজ ওভারল্যাপ কখনোই হবে না। পি কক্ষকের পাশাপাশি সাইড ওয়াইজ ওভারল্যাপের ফলে কিন্তু পাই বন্ধন গঠিত হয়, এবং সিগমা বন্ধন গঠিত হওয়ার পরেই কিন্তু পাই বন্ধন গঠিত হয়। আর পাই বন্ধন যথেষ্ট কম শক্তিশালী পাই বন্ধন, সিগমা বন্ধনের পাই বন্ধন যদি তুলনা হয় তাহলে সিগমা বন্ধনটা যথেষ্ট বেশি শক্তিশালী এবং পাই বন্ধন যথেষ্ট কম শক্তিশালী, এবং পাই বন্ধন যথেষ্ট কম শক্তিশালী বলে পাই বন্ধন সহজেই ব্রেক হতে পারে। ওই জন্য ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মধ্যে তুলনা হয়, ডবল বন্ড জাতীয় যে যৌগগুলো সেগুলো কিন্তু বেশি সক্রিয়, কারণ ডবল বন্ডের মধ্যে যে পাই বন্ধনটা আছে, পাই বন্ধনটা সহজেই ব্রেক করতে পারে, এবং ব্রেক করার ফলে বিক্রিয়াটা কিন্তু সহজ হয়। বুঝতে পারলে? তো এই জায়গাগুলো কিন্তু আমাদের ভালো করে এই কয়েকটা জিনিস বুঝে নিতে হবে। তাহলে দেখো আজকে আমি জিস্ট করছি যে কী কী জিনিস করলাম। আজকে যেটা করছি ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে যে মূল কথাটা হচ্ছে দুটি পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। এটা হচ্ছে সমযোজী বন্ধনের আধুনিক ধারণা। এবং দুটি পারমাণবিক কক্ষক কীরকম হতে হবে, দুটি পারমাণবিক কক্ষক অপূর্ণ হতে হবে, অর্থাৎ সেখানে একটি করে ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে। এবং এই অভিলেপন দু রকমের হতে পারে, মুখোমুখি বা হেড-অন ওভারল্যাপ আর সাইড ওয়াইজ ওভারল্যাপ। মুখোমুখি অভিলেপন হলে কি বন্ধন সৃষ্টি হবে, মুখোমুখি অভিলেপন হলে সিগমা বন্ধন সৃষ্টি হবে, এবং সিগমা বন্ধন যেহেতু মুখোমুখি অভিলেপনের ফলে সৃষ্টি হচ্ছে, সিগমা বন্ধনের শক্তি কিন্তু খুব বেশি হবে।
সিগমা বন্ধনের মুখোমুখি ওভারল্যাপ, হেড অন ওভারল্যাপ 3 রকমের হতে পারে, এসএস, এসপি এবং পিপি ওভারল্যাপ। আর পাশাপাশি ওভারল্যাপ যখন হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ, এই সাইড ওয়াইজ ওভারল্যাপ কিন্তু শুধুমাত্র পি কক্ষকের ফলে হতে পারে, পি কক্ষকের মধ্যেই হতে পারে। এবং এই সাইড ওয়াইজ ওভারল্যাপে কোন বন্ধন সৃষ্টি হয়? পাই বন্ধনের সৃষ্টি হয়। তোমাকে যদি বলে সিগমা বন্ধন না পাই বন্ধন কে বেশি শক্তিশালী? সিগমা বন্ধন শক্তিশালী। কেন শক্তিশালী? কারণ এরা মুখোমুখি সংঘর্ষের ফলে উৎপন্ন হচ্ছে। আর পাই বন্ধনে শক্তির পরিমাণটা কম, এবং পাই বন্ধনের শক্তির পরিমাণ যেহেতু কম, পাই বন্ধনটা খুব সহজেই ভাঙতে পারে, এবং পাই বন্ধনের যে রিঅ্যাক্টিভিটি, যে সক্রিয়তা, সহজে ভাঙতে পারছে মানে অন্যের সঙ্গে সহজে বিক্রিয়া করতে পারবে, তাহলে রিঅ্যাক্টিভিটি কিন্তু পাই বন্ধনের বেশি হবে। সুতরাং এই হচ্ছে দেখো অভিলেপন, যে ভ্যালেন্স বন্ড থিওরির মূল কথা। তাহলে তোমরা নিশ্চয়ই, আর আমি যেটা করলাম হাইড্রোজেন অণুর যে ভ্যালেন্স বন্ড থিওরির সাথে হাইড্রোজেন অণু যে গঠনের যে ব্যাখ্যা, ওটা তোমরা জাস্ট একটু বোঝার জন্য করবে। কিন্তু এই যে অভিলেপনগুলো হচ্ছে, এই অভিলেপনগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের করতে হবে। তোমরা ভালো করে এই জায়গাটা দেখো, আমি কিন্তু সবটাই বলে দিয়েছি। এরপর তোমরা বইটা একটু ভালো করে দেখো, তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, খুব ইন্টারেস্টিং একটা আলোচনা করলাম। এরপরে আমরা যেটা করবো সেটা সংকরায়ন, হাইব্রিডাইজেশন, এরই কন্টিনিউশন কিন্তু হাইব্রিডাইজেশন হবে। আজকে ভ্যালেন্স বন্ড থিওরি গোটাটা কমপ্লিট করলাম। তোমরা এটা ভালো করে করো, এটা ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করো, বইটা দেখো, তাহলেই কিন্তু তোমাদের এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, এরপর নতুন ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।